দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ রিপোর্টিংয়ে প্রেজেন্টিংয়ে অ্যাওয়ার্ড পাওয়ার সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশি সাংবাদিক খালেদ মাসুদ রনিকে। গেল মঙ্গলবার লন্ডন এন্টারপ্রাইজ স্কুলের হল রুমে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে। খালেদ মাসুদ রনিকে সংবর্ধনা প্রদান করে সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীরা। অনুষ্ঠানে শুরুতেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয় খালেদ মাসুদ রনিকে। সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ। যৌথ উপস্থাপনায় ছিলেন শরীফুল ইসলাম ও তোফাজ্জল আলম। প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার সুলুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার। আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও এক্সপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আলহাজ তৈমুস আলী ও বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার খান সহ আর অনেকেই। লেবাননে বরিশাল সামাজিক সংগঠনের নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আগামী 2 বছরের জন্য 46 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত প্রধান উপদেষ্টা জসিম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা মশিউর রহমান বিপ্লব এবং শহীদুল ইসলাম শান্ত। সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মহসিন মিরাজ, জাকির হাওলাদার, কামাল হাওলাদার, জামাল মল্লিক ও মুরাদ হোসেন। অনুষ্ঠানে লেবাননের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়া কমিটির দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার কাসা বাংলা রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2 পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এ সময় মেয়াদ শেষ হওয়া কার্যকরী কমিটির পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয় সংগঠনের স্থায়ী উপদেষ্টা পরিষদের সদস্য আফতাব নজরুল ইসলামের কাছে। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন উপদেষ্টা আফতাব নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা আফাজ জনি। সভা শেষে স্থায়ী উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ আগামী 90 দিনের মধ্যে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের সব সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ফ্রান্সের সিটি ইউনিভার্সিটির শতবর্ষ পূর্তি উপলক্ষে এক বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 3 দিনব্যাপী এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় সিটি ইউনিভার্সিটির পার্কে, যেখানে ফরাসি নাগরিকদের পাশাপাশি অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পী উর্মিলা শুল্কা। শিল্পী ও সৃষ্টিশীলতার আবহে বেড়ে ওঠা উর্মিলার বড় অনুপ্রেরণা হল প্রকৃতি, বিশেষত পাখি ও ফুল। প্রদর্শনীতে উর্মিলা তার চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেছেন সেই প্রকৃতির সৌন্দর্যই। আমি উর্মিলা শুক্লা, আমার এক্সিবিশনের নাম আন্ডার দ্য ট্রিজ। প্রতিদিন এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা এত বেশি আমি উপভোগ করি। নেচার থেকে আমার এই কাজের অনুপ্রেরণা। সিটি ইউনিভার্সিটিতে 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের দিদি উর্মিলা শুক্লার একক চিত্র প্রদর্শনী। আমি আজকে এসেছি শিল্পী উর্মিলা শুক্লার একক প্রদর্শনীতে প্যারিসের সিটি ইউনিভার্সিটিতে উর্মিলা শুক্লা ওনার চিত্র প্রদর্শনী ছিল, খুব সুন্দর ছিল, ছবিগুলো একদম জীবন্ত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে 15তম রুকলিন পথ মেলা। চার্লস ম্যাকডোনাল্ডে অবস্থিত বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইনাকের উদ্যোগে হয় এই আয়োজন। দিনভর এই মেলার অংশ নেন প্রায় 25,000 প্রবাসী বাংলাদেশি। আয়োজনের সভাপতি ছিলেন রফিকুল ইসলাম পাটোয়ারি, কনভেনার ছিলেন মামুনুর রশিদ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রবাসী ব্যবসায়ী শামসুদ্দিন আজাদ। বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির কাউন্সিলর সদস্য শাহানা হানিফ, আব্দুর রব চৌধুরী, আবুল হাসনাত, লিয়াকত আলী সহ বহু প্রবাসী বাংলাদেশি। মেলায় ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, রাফেল ড্র এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান। সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি এবং এসএ টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি শরীফুদ্দিন সন্দীপকে। আজকে এখানে 15তম সিএমবি বিজনেস অ্যাসোসিয়েশনের মেলা চলছে। আপনারা এই মেলা আজকে সুন্দর কিন্তু থাকবেন, সবাই উপভোগ করবেন। আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করছেন এবং পরবর্তীতে করবেন, তাদের কাছে অশেষ ধন্যবাদ জানিয়ে দুবাইয়ের সহকর্মীর হামলায় নিহত আরিফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে কক্সবাজারে। সকালে জানাজা শেষে মহেশখালীতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে গতকাল মধ্যরাতে আরিফুলের মরদেহ দুবাই থেকে দেশে আনা হয়। স্বজনরা জানিয়েছেন 10 মাস আগে দুবাইয়ে যান আরিফ। মহেশখালীর
মুদির ছাড়া গ্রামের ওসমানের সাথে একই বাসায় থাকতেন তিনি। গত 27 মে রাতে বিছানায় খেজুর ফেলা নিয়ে দুজনের বাগবিতণ্ডা হয়। এরই জেরে আরিফুলকে রড দিয়ে পিটিয়ে আহত করে ওসমান। 5 দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান আরিফ। পঞ্চগড়ের সীমান্তের 3টি পয়েন্টে দিয়ে 18 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে সুকানি, টোকাপাড়া ও জয়ধর ভাঙা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়া হয়। পরে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। বিজিবি জানিয়েছেন, সুকানি সীমান্ত দিয়ে নারী শিশুসহ 5 জনকে পুশিন করা হয়। একই সময়ে টোকাপাড়া সীমান্তে 6 ও 4 জয়রথ সীমান্ত দিয়ে 7 জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প। প্রায় অক্ষত রয়েছে সকল সেন্ট্রিফিউজ। পেন্টাগনের গোপন এই প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। যদিও গণমাধ্যমের এই প্রতিবেদনকে মিথ্যাচার আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 30,000 পাউন্ডের 14টি বাংকার বাস্টার বোমা, 30টির মতো টমাহক মিসাইল, আনুমানিক 75টি প্রিসিশন গাইডেড উইপন। এত সব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করেও ইরানের কতটা ক্ষতি করতে পারল যুক্তরাষ্ট্র? স্বয়ং মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতি হয়নি। শনিবার অত্যাধুনিক 7টি B-2 বোমারু বিমান সহ মোট 125টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের 3 সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু 72 ঘণ্টা না পেরোতে ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য জানালো পেন্টাগন। অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানটি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো। এমনকি কোনো ক্ষতি হয়নি মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামেরও, যা উঠে আসে সিএনএন, সিবিএস-এর মতো গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। রিপোর্ট অনুসারে ইরানের বেশিরভাগ প্রকল্পই এখনও অক্ষত। তেমন কোনো ক্ষতি হয়নি ভূগর্ভস্থ স্থাপনার, শুধু স্থলভাগের অবকাঠামোই ধ্বংস হয়েছে হামলায়। আর তাতে বড়জোর মাস 2 পেছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। কিন্তু গণমাধ্যমগুলোর দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস। ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই ইস্যুতে সিএনএন মিথ্যাচার করছে, যা তারা সবসময় করে থাকে। এ কারণেই তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এর আগে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, যার হদিস পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কমপক্ষে 10টি পারমাণবিক বোমা বানানো যাবে। অবশ্য ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কা, গোপনে কিছু পরমাণু স্থাপনা তৈরি করেছে ইরান। বড় কেন্দ্রগুলো আক্রান্ত হলেও যেখান থেকে কাজ চালিয়ে নেওয়া যাবে। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ড্যাডি ডেকে বিতর্কে জড়িয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ন্যাটো সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে ন্যাটোর মহাসচিবের সঙ্গে ইরান ইসরায়েল সংঘাতের বিষয়ে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় ইরান ইসরায়েলের সংঘাতকে স্কুলের 2 শিশুর মধ্যে মারামারির সঙ্গেও তুলনা করেন ট্রাম্প। আলোচনায় ট্রাম্পকে উল্লেখ করে ন্যাটো মহাসচিব বলেন, পরিস্থিতি সামাল দিতে মাঝে মাঝে ড্যাডিকে শক্ত ভাষার ব্যবহার করতে হয়। সাংবাদিকরা মার্ক রুটের এই সম্বোধনের বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে ট্রাম্প বলেন, ভালোবেসেই রুটে তাকে বাবা বলেছেন। সে আমাকে পছন্দ করে। মার্ক রুটে সস্নেহে বলেছেন, ড্যাডি তুমি আমার ড্যাডি। গত 2 দশকে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে প্রাণ গেছে প্রায় 47 লাখ মানুষের। এর মাঝে 9,40,000 মানুষ নিহত হয়েছে সরাসরি সামরিক সংঘাতে। বাকিদের মৃত্যু হয়েছে যুদ্ধের পরোক্ষ প্রভাবে। সরাসরি সংঘাতে ইরাক ও আফগানিস্তানে মৃত্যু হয়েছে 5 লাখের বেশি মানুষের। ইয়েমেন, সিরিয়াতেও বিপুল মানুষ নিহত হয়েছেন। ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের এক বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর আলোচনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি। তাদের একের পর এক যুদ্ধে গত 2 দশক ধরেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। মার্কিন সেনাদের আগ্রাসী অভিযানে ইরাক, ইয়েমেন, সিরিয়া রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু মানুষের মৃত্যু দেখেছে এশিয়ার আরেক দেশ আফগানিস্তানও।
ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের এক বিশ্লেষণ বলছে 2001 সাল থেকে পরবর্তী 2 দশকে যুক্তরাষ্ট্র পরিচালিত যুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে মৃত্যু হয়েছে 9,40,000 মানুষের। ক্ষুধা, চিকিৎসার অভাবসহ অন্যান্য কারণ আমলে নিলে প্রাণহানির এই সংখ্যা 45 থেকে 47 লাখ। ওয়াটসন ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে ইরাক। 2003 সালে যুদ্ধ শুরুর পর মার্কিন সেনাদের তাণ্ডবে দেশটিতে প্রাণ গেছে 3,15,000 মানুষের। গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আগ্রাসন শুরু করেছিল ওয়াশিংটন, তবে আজ পর্যন্ত সেই অস্ত্রের অস্তিত্ব মেলেনি। 9/11 সন্ত্রাসী হামলার পর 2001 সালে আফগানিস্তানে শুরু হয় মার্কিন সেনাদের আল কায়দা বিরোধী অভিযান। প্রায় 20 বছরের যুদ্ধে সেখানে সরাসরি সংঘাতে প্রাণ গেছে 2,43,000 মানুষের। মার্কিন যুদ্ধের কারণে সিরিয়ায় আরও 2,69,000 এবং ইয়েমেনে মৃত্যু হয়েছে 1,12,000। এ সময় যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশের 30,000 মানুষের প্রাণহানি হয়েছে। এসব যুদ্ধে 2 দশকে 5.8 ট্রিলিয়ন অর্থাৎ $5,80,000 কোটি খরচ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে অংশ নেয়া সেনাদের পেছনে যুদ্ধ পরবর্তী খরচ সহ মোট ব্যয় $8 লাখ কোটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ন্যাটো সম্মেলনে দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের হেগ শহরে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপের নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে রাজি করানোর লক্ষ্যে এই আয়োজন। ট্রাম্পের দাবির সঙ্গে মিল রেখে সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে ন্যাটো সদস্যরা এখন থেকে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে খরচ করবে। স্পেন বাদে ন্যাটোর সব সদস্য দেশ একমত হয়েছে এই নতুন লক্ষ্যে। এর আগে সংস্থাটির অনুচ্ছেদ 5 নিয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানালেও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর সিদ্ধান্তের পর এই অনুচ্ছেদের সাথে একমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী ন্যাটো সদস্যদের কোনো এক সদস্যের উপর হামলা মানে সবার উপর হামলা। ন্যাটোতে প্রতিরক্ষা খরচের হিসাবে যুক্তরাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি। সদস্য দেশগুলোকে জিডিপির 5% পর্যন্ত প্রতিরক্ষা খাতে ব্যয় করতে অনেক বছর ধরেই বলে আসছে। অবশেষে তারা সেটা করতে যাচ্ছে। 14 দেশের 52 প্রবাসী ফুটবলারদের নিয়ে বড় পরিসরে ট্রায়াল আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী শনিবার থেকে শুরু হওয়া এই ট্রায়াল চলবে সোমবার পর্যন্ত। বয়সভিত্তিক দলগুলোর জন্য প্রতিভা অন্বেষণের পাশাপাশি ক্লাবগুলোর জন্য ফুটবলার নেওয়ার সুযোগ রাখছে বাফুফে। হামজা সমিতির অন্তর্ভুক্তিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাল সবুজের হয়ে মাঠ মাতাতে দীর্ঘ হচ্ছে ফুটবলারদের তালিকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও রয়েছে বিষয়টি নিয়ে বাড়তি পরিকল্পনা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো শনিবার থেকে শুরু হচ্ছে প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল সেশন। 3 দিনের এই ট্রায়ালে 14 দেশ থেকে অংশ নিচ্ছেন 52 ফুটবলার। এর মধ্যে যুক্তরাজ্য থেকে সর্বোচ্চ ডাক পেয়েছেন 20 জন। নিজ খরচে আসা এই ফুটবলারদের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, ইটালি, স্পেন ও বেলজিয়ামের মতো দেশ। দেশে ভালো কোনো পর্যায়ের খেলোয়াড় হয়ে থাকে, ওখানে কোনো লিগ খেলে, ক্লাবে খেলে, তো সেটা তো নিশ্চয়ই সে তার সেই মতন একটা মর্যাদা এবং সেই মতন মূল্যায়ন অবশ্যই তার হবে। এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। বাংলাদেশের হয়ে খেলতে চাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কেউ, আমরা সুযোগ কেন দিব না? সেটা 27 বছর হোক, 25 বছর হোক। তো কিছু কিছু ক্ষেত্রের ব্যাপারটা হচ্ছে যে আমরা we are taking on some chances. সামটাইমস আমরা এটা নিতে পারি, কারণ আমাদের এখানে খরচের ব্যাপারটা তো এমন না, তারা নিজ খরচে আসছে, ওইটাকে আমরা ওয়েলকাম করছি। ফুটবলারদের পারফরমেন্স মূল্যায়নের জন্য থাকছে ফুটবল ফেডারেশনের বিশেষ কমিটি। নেতৃত্বে থাকবেন বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। দেশের নামকরা কোচদের সাথে বিশেষ তদারকিতে থাকবেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। বয়সভিত্তিক দলগুলোর জন্য ফুটবলার খুঁজে পেতে এই আয়োজন বলে জানায় বাফুফে। আমাদের যে বয়সের যে ডিফারেন্সিয়েশন এখানে আছে 14 থেকে একদম 27, তো বিভিন্ন লেভেলের টিমগুলির জন্য আমাদের ইমিডিয়েট খেলা যেগুলি আছে আন্ডার 17 এবং আন্ডার 23। সো এইটা আমাদের টার্গেট আপাতত, যে এর জন্য এলিজিবল কিনা বা গুড এনাফ কিনা। আর অন্যগুলি হচ্ছে যে আমরা ডেটা রেখে দেওয়ার জন্য যে ভবিষ্যতে আন্ডার 15 হোক, আন্ডার 19 হোক, 20 হোক, ওগুলির জন্য রাখবো। তো এটাই হচ্ছে আমাদের মেইন। আরেকটা কি ছিল, 3 দিনের এই ট্রায়ালের প্রথম দিনেই থাকবে ক্লোজ ডোর অনুশীলন। ট্রায়াল থেকে ঘরোয়া লিগের ক্লাবগুলোর জন্য পছন্দের ফুটবলার নেওয়ার সুযোগও রেখেছে বাফুফে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।